আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন হোসেন। তো আবার এই পৃথিবীতে করোনা নতুন করে আরো প্রকট আকার ধারণ করেছে এবং থাবা বসাচ্ছে আমাদের এই জনমনে, আমাদের জীবনের উপরে। তোমরা সবসময় এই করোনা থেকে সাবধানে থাকবে এবং করোনার যতগুলো সতর্কতামূলক বার্তা আছে সবগুলো নিজেরা মেনে চলবে এবং অপরকে মেনে চলতে উৎসাহিত করবে। তো অনেকদিন তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে আসতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আবারও এখন থেকে নিয়মিত তোমাদের সামনে হাজির হয়ে যাব বিভিন্ন ক্লাস নিয়ে, অর্থাৎ রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, এছাড়া বাংলা দ্বিতীয় পত্র নিয়েও তোমাদের সামনে হাজির হয়ে যেতে পারি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি নতুন টপিক শুরু করব। নবম শ্রেণীর মানবিক এবং বাণিজ্য বিভাগের বিজ্ঞান বিষয় নিয়ে আমরা প্রথম অধ্যায়ের যে ধারাবাহিকভাবে ক্লাস নিয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। তো চলো আমরা দেরি না করে আমাদের পাঠে চলে যাই। তো সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো সবাইকে এই ক্লাসটি শেয়ার করো এবং নিজেরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, বুঝবে এবং তা বারবার অনুশীলন করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবে। প্রতিটি টপিকসে তোমাদের জন্য নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমি হাজির হয়ে যাব। এর জন্য তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসের সাথে থেকো। অবশ্যই এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমার পরিচিতি, যদিও তোমরা এই পরিচিতি জানো, তারপর তোমাদের জ্ঞাতার্থে আবারও আমরা পরিচিতি পর্ব সেরে নিলাম। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে নবম দশম বিজ্ঞান এবং প্রথম অধ্যায়ের উন্নত জীবনধারার একটি গুরুত্বপূর্ণ টপিকস। নিচের চিত্রে কি দেখানো হয়েছে? তো আমরা দেখি কি দেখানো হয়েছে। দেখো এখানে একটি বাটিতে কিছু ফলের এবং তার সাথে কোনো একটি তরল পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে বয়ামে কিছু সারি সারি বয়ামে কিছু রাখা হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা বাসা বাড়িতে তোমরা দেখো, আমরা আমাদের মা, আমাদের চাচি, ভাবি, তারা এগুলো তৈরি করে সাজিয়ে রাখে, আমাদেরকে খেতে দেয়। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো এটা কি হতে পারে। আচার তৈরি। দেখি আমরা এটা হচ্ছে আচার তৈরি। এরপরে দেখি এগুলো কি করা হয়েছে। আমরা নিচে এগুলো কি করা হয়েছে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে এগুলো কি করা হয়েছে। নিশ্চয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো না যে আমি কি প্রশ্নটা করেছি। অর্থাৎ এগুলো কি করা হয়েছে মানে কিভাবে এটিকে বয়ামজাত করা হয়েছে, সেটা কি তোমরা কি বলতে পারবে? এক্স্যাক্টলি, তোমরা যে বিষয়টি অবশ্যই মনে মনে ভেবেছো, অবশ্যই আমার উত্তরের সাথে মিলবে আশা করি। যাদের উত্তর মিলবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকবে। আর যারা মনে মনে অন্য কিছু ভাবছো তারা উত্তরটি সঠিকভাবে জেনে নাও এবং মনে রাখার চেষ্টা করবে। এগুলো কি করা হয়েছে? সংরক্ষণ করা হয়েছে। তাহলে আমরা দেখিনি। এখন দেখি যে নিচের চিত্র কি দেখানো হয়েছে। দেখো এখানে কিছু মাছ রাখা হয়েছে। আমরা এরকম মাছ বাজারে দেখে থাকি। তাহলে তোমরা মাছ দেখে বুঝতে পারছো যে কি ধরনের মাছ। তো আমরা দেখি, আবারও দেখি এখানে গামলায় বেশ সুন্দর মাছ রাখা হয়েছে। এগুলো কি করা হয়েছে?
ইয়েস, শুটকি মাছ এবং লবণজাতকরণ মাছ, এগুলো নিচে চিত্র দেখানো হয়েছে শুটকি মাছ এবং লবণজাতকরণ মাছ। কেন এটা করা হয়েছে, এগুলো কি করা হয়েছে? অবশ্যই প্রশ্ন আগের মতোই, যে রোদে শুকিয়ে ও লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে, অর্থাৎ এটা রোদে শুকানো হয়েছে এবং অপরটি লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। তাহলে চলো আমাদের আজকের পাঠের বিষয় খাদ্য সংরক্ষণ। তো আজকের পাঠে আমরা কি কি শিখতে পারবো? এতগুলো বিষয় আজকে আমাদের থাকছে, তাই তোমরা সব সময় সাথে থাকো এবং আবারও বলছি ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবরা এটা দেখতে পারে এবং এই করোনাকালীন সময়ে এই কিছুটা ক্ষতি পুষিয়ে দিতে পারে। চলো আমরা প্রথমে দেখে আসি খাদ্য সংরক্ষণ কি। তো এই খাদ্য সংরক্ষণের যে বিষয়টি আমরা একটু পড়ে দেখি, যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্যকে নষ্ট হওয়া হতে রোধ করা হয়, অর্থাৎ খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করা হয়, তাকে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এক ঋতুর ফল, শস্য, সবজি, মাছ এবং অন্যান্য খাদ্যদ্রব্য অন্য ঋতুতেও পেতে পারি। বছরের কোনো একটি সময়ে বা স্থানে কোনো ফসলের উৎপাদন বেশি হলে তা সংরক্ষণের মাধ্যমে অন্য সময় ব্যবহার এবং বিভিন্ন স্থানে স্থানান্তর বা রপ্তানি করতে পারি। কাজেই খাদ্যের গুণগত মান ঠিক রেখে বিভিন্ন প্রকার খাদ্য বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে আমরা খাদ্যের ঘাটতি মেটাতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য সংরক্ষণ কি আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, যে একটা নির্দিষ্ট প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা খাদ্যদ্রব্যকে নষ্ট হওয়া থেকে রোধ করতে পারি বা পচনের হাত থেকে রোধ করতে পারি, সেটাকে আমরা বলছি খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। এবং কেন এটা করব, যে এক ঋতুর ফল, শস্য বা অন্যান্য বীজ বা মাছ আমরা অন্য ঋতুতে জন্য খেতে পারি এবং খাদ্যের গুণগত মান ঠিক রেখে এই খাদ্য বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে আমাদের খাদ্য ঘাটতি মেটাতে পারি। সেজন্য কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ প্রয়োজনীয়তা অনুভব করি। এখন আছো খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কি? কি কারণে সাধারণত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাবে? তো প্রাকৃতিক কারণে সব ধরনের খাদ্য সময়ের সাথে নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে জীবাণু ও ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া এবং পরিবেশের কারণে সেগুলো দ্রুত বৃদ্ধি, খাদ্যের মধ্যে উৎসেচক বৃদ্ধি, পরিবেশের আর্দ্রতা, তাপে অম্লের পরিমাণ বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, এই কারণগুলো তোমরা একটু ভাবে পড়ে দেখো, যে জীবাণু ও ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া, পরিবেশের কারণে এগুলো দ্রুত বৃদ্ধি পায়, জীবাণু বা ছত্রাক, খাদ্যের মধ্যে যে এনজাইম বা উৎসেচক বৃদ্ধি পায়, পরিবেশের আর্দ্রতা এবং তাপে যদি অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যেতে পারে। এরপরে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত জীবাণু বৃদ্ধি ঘটে এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে উৎসেচকের পরিমাণের বৃদ্ধি ঘটে, যা খাদ্যদ্রব্যকে নষ্ট করে দিতে পারে। এছাড়া ইস্ট জাতীয় ছত্রাক ফলের রস, টমেটো সস, জেলি, মিষ্টি আচার, শরবত ইত্যাদি খাবার দ্রুত নষ্ট করে ফেলে। এতে খাবারের টক গন্ধ হয় এবং ঘোলাটে হয়। যদি পাউরুটি কয়েকদিন রেখে দাও, তোমরা নিশ্চয়ই দেখেছো যে ধূসর বর্ণের একটি আবরণ পড়ে। এটি মোল্ড জাতীয় ছত্রাক অর্থাৎ মিউকার অ্যাসপারজিলাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। কমলা লেবু, টমেটো, পনির, আচার প্রভৃতি টক জাতীয় খাবার এগুলো দ্বারা সহজে নষ্ট হয়। তাহলে খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কিন্তু আমাদের মূল কারণ হচ্ছে জীবাণু, ছত্রাক, তাপের পরিমাণ বৃদ্ধি এবং এর ভিতরে যদি আমাদের এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সাধারণত এগুলোতে নষ্ট হয় এবং আমরা টক গন্ধ আসে, ঘোলাটে হয়ে যায়, ধূসর বর্ণের আবরণ পড়ে। এই ধরনের বিষয় দেখলে আমাদের বুঝতে হবে যে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। তাই সাধারণত খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের দরকার। এরপর আসি যে টক্সিন কি। জীবাণু বা ব্যাকটেরিয়ার খাদ্য নষ্ট করে সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে। এই বিষাক্ত উপাদানগুলোকেই টক্সিন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে টক্সিন কি। তাহলে জীবাণু বা ব্যাকটেরিয়া আমাদের খাদ্যদ্রব্য নষ্ট করে, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি। এবং এই নষ্ট করার সময় সেখানে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে। এই বিষাক্ত উপাদানগুলোকে মূলত টক্সিন বলে। এজন্য সাধারণত যখন খাদ্যদ্রব্য নষ্ট হয় তখন কিন্তু এটা খাওয়া উচিত নয়, কারণ এটা ফুড পয়জনিং এর সৃষ্টি করে। আমাদের এই ফুড পয়জনিং আমাদের জীবনে মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। তাই আমরা বাসি পচা খাবার থেকে দূরে থাকবো সবসময়।
এবার আসো খাদ্য সংরক্ষণের কি কি পদ্ধতি রয়েছে, আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি। তো যাদের মনে করো যে যেখানে ফ্রিজ নাই, অনেক প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাস্তা ব্যবস্থা ভালো না বা যাতায়াত ব্যবস্থা ভালো না, সেখানে কারেন্ট নাই, যেখানে ফ্রিজ চালানো সম্ভব না, সেখানে আমরা কি করে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করবো এবং একের অধিক দিন বেশি বেশি দিন রেখে আমরা খেতে পারবো। সেখানে সাধারণত শুষ্ককরণ উপায় আছে, অর্থাৎ খাদ্যবস্তুকে শুকিয়ে সংরক্ষণ করা একটি প্রাচীন পদ্ধতি। অনেক দিন থেকে আমরা দেখে আসছি যে আমাদের বাবা মা এগুলো এইভাবে খাদ্য সংরক্ষণ করে থাকে। শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্ম ও এনজাইমের ক্রিয়াকে প্রতিহত করা হয়। খাদ্যকে এভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কেন শুকাবো? পানির সাধারণত মাছ বা অন্য কোনো খাদ্যদ্রব্যে যদি সাধারণত পানি বা জলীয় দ্রবণ থাকে বা জলীয় কোনো পদার্থ থাকে, তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের কি কাজ? এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে রোদে, প্রচন্ড তাপে এটাকে শুকিয়ে ফেলালে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মতে পারবে না বা এনজাইমটা বাড়তে পারবে না, ফলে খাদ্যদ্রব্য অনেকদিন পর্যন্ত শুকিয়ে রাখা যাবে। এছাড়া যেখানে বিদ্যুতের ব্যবস্থা হবে সেখানে রেফ্রিজারেটর অর্থাৎ আমরা ফ্রিজ ব্যবহার করতে পারি। ফ্রিজিং রেফ্রিজারেশন পদ্ধতিতে কাঁচা শাকসবজি, রান্না করা খাদ্য, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন রাখা যায়। এই পদ্ধতিতে জীবাণু বংশবৃদ্ধি, এনজাইমের ক্রিয়া কোনোটাই দীর্ঘদিনের জন্য প্রতিরোধ করা যায় না। মানে আমাদের কথা হচ্ছে যে রেফ্রিজারেশনে খাদ্যদ্রব্য মিষ্টি কিছুদিন পর্যন্ত রাখা যেতে পারে, কিন্তু এই পদ্ধতিতে জীবাণুর বংশবৃদ্ধি বা এনজাইমের ক্রিয়া কোনোটাই কিন্তু প্রতিরোধ করা যায় না। তাই ফ্রিজে কিন্তু বেশি দিন খাদ্যদ্রব্য রেখে খাওয়া উচিত নয়। 2-5 দিন 10 দিন অবশ্য তোমরা রাখতে পারো, সেটা কোনো বিষয় না, কিন্তু অনেকদিন ধরে আমরা যে সমস্ত খাবার অনেকদিন ধরে রাখি দেখবা যে ওই খাদ্যদ্রব্যের সাধারণত যে স্বাদ, প্রাথমিক অবস্থায় যে স্বাদ ছিল সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য অনেকদিন যাবত খাদ্যদ্রব্য রেফ্রিজারেশন করে খাওয়া কিন্তু উচিত নয়। ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট অথবা নিচের তাপমাত্রায় রাখা হয়। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন ভালো থাকে এবং ফ্রিজিং পদ্ধতিতে শুধু টাটকা শাকসবজি, ফলের রস, মাছ সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত খাবার, আইসক্রিম, বিভিন্ন রকম তৈরি খাবারও কিন্তু সংরক্ষণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, একদম ফ্রিজিং বা আমরা রেফ্রিজারেশন যেটা বলছি, ফ্রিজিং অর্থাৎ ফ্রিজ যেটা আমরা ব্যবহার করে থাকি, রেফ্রিজারেশন ঠান্ডা কোনো পদার্থের মাধ্যমে আমরা এটা করে থাকি রেফ্রিজারেশনটা। তবে এই পদ্ধতিতে বেশি দিন থাকবে না, তবে ফ্রিজিং কিন্তু রেফ্রিজারেশনের থেকে আরো কিন্তু দীর্ঘস্থায়ী ফল দেবে। ফলে আমরা ফ্রিজিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত কিন্তু রাখতে পারি। অর্থাৎ রেফ্রিজারেশন আর ফ্রিজিং দুটো কিন্তু একটু আলাদা বিষয়। আমরা ইতিমধ্যে তোমাদেরকে একটি ইনফরমেশন দিয়েছি। তো রেফ্রিজারেশন বা আমরা যে ফ্রিজ ইউজ করি, সেই ফ্রিজ আর রেফ্রিজারেশনের মধ্যে হালকা একটু পার্থক্য আমরা দেখলাম। সংরক্ষক দ্রব্য, তাহলে কি কি পদার্থ ইউজ করে আমরা এই খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে পারি? তো কতিপয় রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে খাদ্যদ্রব্য ছত্রাক এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। সেক্ষেত্রে মানে যদি কোনো সংরক্ষণ দ্রব্য থাকে, আমরা বাজার থেকে এটা কিনে আসতে পারি বা কোনো ওষুধের দোকান থেকে এটা পেতে পারি বা কোনো ল্যাব থেকে আমরা এটা কিনে নিয়ে আসতে পারি। তো আমরা অনেকগুলো যে পদ্ধতিগুলো দেখলাম, রেফ্রিজারেশন, ফ্রিজিং, তারপরে শুষ্ককরণ, তো এরপরে রাসায়নিক মানে অর্থাৎ কেমিক্যাল পদার্থ ইউজ করতে হবে তোমাকে। তাহলে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করতে হলে যে রাসায়নিক পদার্থগুলো সাধারণত ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি প্রিজারভেটিভস। তবে এগুলো প্রয়োগ করার সময় মাত্রা সঠিকভাবে জানা কিন্তু অবশ্যই জরুরি, কারণ প্রিজারভেটিভস আমরা ব্যবহার করব, কিন্তু সেটা যদি একটু মাত্রা বেশি হয় তাহলে কিন্তু সেটা আরো ক্ষতির কারণ হতে পারে। তো আমরা দেখে আসি কি 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 প্রিজারভেটিভস আমরা ব্যবহার করলে খাদ্যদ্রব্য অনেকদিন ধরে ভালো থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখছি যে ভিনেগার আমাদের অতি পরিচিত প্রিজারভেটিভস, যারা মোটামুটি এখন একটু ভাজা, তারপরে তোমার যে আচার, এগুলো সাধারণত যারা খেতে পছন্দ করে, তোমরা দেখবা যে সবার বাড়িতে কিন্তু একটু ভিনেগার থাকে, যে সস তৈরি করে, সেই সস বানানোর জন্য ভিনেগার দিলে কিন্তু অনেকদিন ধরে এটা সংরক্ষণ করা যায়। তাহলে আচার, সস, চাটনি প্রভৃতি ভিনেগার ব্যবহার করলে জীবাণু রোধ বৃদ্ধি কিন্তু রোধ করা সম্ভব হয়। ভিনেগার তাহলে কি? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের আমাদের এই সংকেতটা কিন্তু মুখস্থ করা জরুরি। তোমরা যদিও
আর্টস কমার্সে পড়ছো, তারপরেও কিন্তু প্রত্যেকটা সংকেত জানতে হবে। কারণ একটা বিষয় একটা মনে রাখবা যে জ্ঞানের কিন্তু কোনো শেষ নাই। মনে রাখবে না যে আমি সায়েন্স পড়ি না তাই বলে কিন্তু এই সংকেত মুখস্থ করব না। আসলে সবাইকে কিন্তু এটা মুখস্থ করলে জ্ঞানের সীমাবদ্ধতা থাকবে না। তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 5% জলীয় দ্রবণকে আমরা বলছি ভিনেগার। কোনো কোনো বইতে এটা কিন্তু 4 থেকে 10% জলীয় দ্রবণ হতে পারে, এরকম হতে পারে। তাহলে তোমরা 2% মনে রাখবে ইচ্ছা মতো, যেটা ইচ্ছা লিখতে পারো। এরপরে খ, সালফেটের লবণ যেমন সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট ব্যবহার করে ছত্রাক ব্যাকটেরিয়া অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা সম্ভব। তাহলে আমরা কিছু প্রিজারভেটিভস কিন্তু জানলাম। একটা হচ্ছে ভিনেগার, যা ভিনেগারটা কি আমরা সেটা জেনেছি যে অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% বা 5% জলীয় দ্রবণ। এছাড়া জেনেছি সালফেটের বিভিন্ন লবণ যেমন সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট ব্যবহার করে কিন্তু আমরা এই ছত্রাক ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারি। এছাড়া দেখে আসি যে সোডিয়াম বেনজয়েট, এটি বেনজোইক অ্যাসিডের একটি লবণ। এটি বিশেষ করে ছত্রাক বৃদ্ধিকে প্রতিহত করে। ফলের রস, ফলের শ্বাস ইত্যাদি সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজয়েট খুবই উপযোগী। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই আমরা যতগুলো পড়লাম এত সময় যে সোডিয়াম বেনজয়েট, তারপরে সোডিয়াম, এরপরে এর আগের যেটা পড়েছি, তারপরে ভিনেগার, এগুলো কিন্তু সবই সরকার কর্তৃক অনুমোদিত প্রিজারভেটিভস। এগুলো ব্যবহার করলে কিন্তু পরিমিত পরিমাণে ব্যবহার করলে কিন্তু কোনো ক্ষতি নাই। তাই তোমরা দেখে শুনে বুঝে এটা জেনে তারপরে প্রয়োগ বিধি জেনে এরপরে কিন্তু খাদ্য সংরক্ষণের জন্য এটা ব্যবহার করতে হবে। এছাড়া প্রোপানোয়িক অ্যাসিডের লবণ, সর্বিক অ্যাসিডের লবণ বা সরবেটস ব্যবহার করে দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয়। উল্লেখিত সংরক্ষকগুলি ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহার করতে হবে। এই রাসায়নিক পদার্থগুলোকে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার না করে যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে মানবদেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই আমাদের নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে। বারবার আমি তোমাদেরকে একটি ইনফরমেশন দিতে চাই যে আমরা খাদ্য সংরক্ষণ করে অনেকদিন খেতে চাই, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই সংরক্ষণগুলোর জন্য বেশি মাত্রায় না হয়, তাহলে কিন্তু সেটা খাওয়ার পরে আমাদের কিন্তু ফুড পয়জনিং হতে পারে এবং আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, হানি হতে পারে, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য আমরা একটু সাবধানে এগুলো ব্যবহার বিধি পড়ে তারপরে এটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা আরেকটা টপিকস দেখে আসি যে চিনি এবং লবণের দ্রবণের সংরক্ষণ। তাহলে কত উপায়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। তোমরা যারা ইতিমধ্যে অনেক কিছু হয়তো জানো, তারপরও তোমাদেরকে আবার নতুন করে এটাকে ছালাই করার জন্য, অর্থাৎ এই সংরক্ষণগুলো অনেক প্রকারের হয়, সেটাও তোমরা হয়তো 2-3টা প্রকার জানতে, কিন্তু দেখো আমরা অনেকগুলো প্রকার নিয়ে আসছি এখানে। তো চিনি লবণের দ্রবণের সংরক্ষণ। চিনি ও লবণের দ্রবণ খাদ্য সংরক্ষণ হিসাবে বহু বছর পূর্ব থেকে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তুমি একটি মাছ বা অন্য কিছু কিনে নিয়ে আসলে, আমরা আগেই বলেছি যে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায় কিন্তু যদি কোনো মাছ বা কোনো কিছুতে যদি তরল পদার্থ জমা থাকে, তাহলে এই তরল পদার্থটাকে বা পানিটাকে যদি কোনোভাবে শোষণ করে নিয়ে শুষ্ক করা যায় ওর ভিতরের পরিবেশটাকে, তাহলে কিন্তু সাথে ব্যাকটেরিয়া ছত্রাক জন্মাতে পারবে না। তাই লবণ কিন্তু উৎকৃষ্ট পানি শোষক পদার্থ বা পানি গ্রাসী পদার্থ, যারা অন্য কোনো পদার্থ থেকে পানি গ্রাস করে নিতে পারে, পানিটাকে টেনে নিয়ে শুষ্ক করতে পারে পরিবেশটাকে। তাই আমরা চিনি বা লবণের দ্রবণ ব্যবহার করেও কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। এবং এই লবণের দ্রবণকে, গাঢ় জলীয় দ্রবণকে আমরা বলি ব্রাইন। লবণের সোডিয়াম ক্লোরাইড, আমরা যে লবণটা খাই সেটা তো সোডিয়াম ক্লোরাইড, এটার গাঢ় জলীয় দ্রবণকে আমরা কি বলছি, ব্রাইন। চিনি লবণের ঘন দ্রবণ বহিঃবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে খাদ্যকে পচন থেকে রক্ষা করে। অর্থাৎ লবণটা যদি আমরা ব্যবহার করি তাহলে ঘন দ্রবণটা ব্যবহার করি বা চিনি ব্যবহার করি, তাহলে বহিঃবিশ্রবণের দ্বারা অণুজীবগুলোকে ধ্বংস করে, অর্থাৎ বাইরে থেকে ধ্বংস করে খাদ্যদ্রব্যকে প্রচনের হাত থেকে রক্ষা করে। চিনি প্রয়োগ করে ফলের জ্যাম, জেলি, মার্মালেড ইত্যাদি তৈরি করা হয়। পেয়ারা, আপেল, আনারস ইত্যাদি জাতীয় ফল কেটে পরিষ্কার করে চিনি ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে দীর্ঘদিন ধরে রাখা হয়। অর্থাৎ আমরা কৌটাজাত করেও কিন্তু এগুলি রেখে দিতে পারি। মূল কথা হচ্ছে যে পেয়ারা, আপেল, আনারস এই ফল কেটে পরিষ্কার করে চিনির দ্রবণ মাখিয়ে আমরা কি করবো, একটি বায়ু নিরোধক পাত্রে রেখে দিলে সেটা কিন্তু অনেকদিন ধরে খাওয়া যায়। সংরক্ষিত খাদ্য ব্যবহারের আগে যদি খাদ্যের রঙের পরিবর্তন ঘটে অথবা খাদ্য ফুলে ওঠে, খাদ্যের উপর যদি সাদা বা কালো আস্তরণ পড়ে বা খাদ্যের উপরটা যদি পিচ্ছিল অনুভব, তাহলে বুঝতে হবে খাদ্যের পচন ক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ধরনের খাদ্য কিন্তু গ্রহণ করা যাবে না, তাহলে কিন্তু ফুড পয়জনিং হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু কত সুন্দর একটি সংরক্ষণ প্রক্রিয়া আমরা শিখলাম, যে হাতের কাছে আমাদের সবার কিন্তু লবণ বা চিনি থাকে। তাহলে এই লবণ বা চিনি আমরা দিয়ে কি করবো, আমরা ওই যে পদার্থটিকে বা যে খাদ্যদ্রব্যটিকে আমরা সংরক্ষণ করতে চাই তার সাথে মাখায় আমরা কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে তারপরে এটা মাখিয়ে আমরা একটি বায়ু নিরোধক, মানে বায়ু প্রবেশ করতে পারবে না এরকম একটি পাত্রে আমরা দীর্ঘদিন রাখতে পারি। তবে রাখার আগে, সংরক্ষিত করার আগে কিন্তু কিছু বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তুমি যে পদার্থটিকে বা যে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করছো সেটাকে কিন্তু কি করতে হবে, যে যাতে রঙের পরিবর্তন হয়েছে কিনা, অথবা খাদ্যের উপরে অন্য কোনো মোল্ড বা কালো যে আস্তরণ কোনো কিছু পড়েছে কিনা, বিচ্ছিন্ন হয়েছে কিনা, তাহলে কিন্তু এটা পচন ক্রিয়া শুরু হয়েছে। এই খাদ্যদ্রব্য কিন্তু সংরক্ষণ করা যাবে না, তাহলে আবার গ্রহণ করা যাবে না, তাহলে কিন্তু ফুড পয়জনিং হয়ে যাবে। তো এরপরে হচ্ছে খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া। বর্তমানে দুধ, ফল, মাছ এমনকি মাংসে পচন থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যবহার কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ আমরা বাজারঘাটে যেসব মাছ বা ফল, অনেকদিন ফল তোমরা খেয়াল করেছো যে বাজারে ফল বিক্রি করলে সেই ফল কিন্তু পচে না, কিন্তু আমরা কিনে নিয়ে আসলে 2-1 দিনের মধ্যে পচে যাচ্ছে। এর কারণ কি? কারণ কিছু অসাধু ব্যবসায়ী এই ফলটাকে কি করছে, ফরমালিন ব্যবহার করছে, যা অনেকদিন ধরে খাদ্য সংরক্ষণ করেছে তাজা তরতাজা মনে হচ্ছে, বাট এটি কিন্তু স্বাদ সেরকম থাকছে না। ফলে আমরা এটা খেলে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এটা বদহজম, পাতলা পায়খানা, পেটে নানা প্রায় শ্বাসকষ্ট, লিভার, এমনকি কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সারের মতো মরণ ব্যাধিও কিন্তু আমাদের হতে পারে। তাই ফরমালিন থেকে আমরা দূরে থাকবো। এবং এই ফরমালিনটা দীর্ঘমেয়াদী ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান কিন্তু বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা জানবো যে ফরমালিনটা কি। ফরমালিন হলো 40% মিথানলের বা ফর্মালডিহাইডের জলীয় দ্রব্য। ফরমালিন হলো 40% মিথানল বা ফর্মালডিহাইডের জলীয় দ্রব্য। অর্থাৎ আমরা যে সংকেতটা লিখেছি সেটা মিথানল অথবা ফর্মালডিহাইড, এই CHO এর জলীয় দ্রব্য। শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। ফরমালিন কি, ফরমালিন ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী প্রসেসে কি কি সমস্যা হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু একবার পড়লে তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ফল যেমন আম, টমেটো, কলা, পেঁপে যেন দ্রুত পাকে তার জন্য রিপেন এবং ইথিলিন অর্থাৎ C2H4 আমরা তোমার সুবিধার্থে কিন্তু অনেকভাবে আমরা লিখে দিয়েছি। ইথিলিন, C2H4 এর সংকেত, এটাকে CH2 ডাবল বন্ড CH2 লিখতে পারো, নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় বলে সে ফলকে 7 থেকে 8 দিন পর বাজারজাত করা উচিত, কিন্তু তা না করে অনেক সময় 2-3 দিনের মধ্যে বাজারজাত করা হয়। আর এতে রাসায়নিক পদার্থগুলো কার্যকারিতা থেকে যায় এবং আমাদের এই ধরনের ফল খাওয়ার ফলে মানুষের জটিল রোগ সৃষ্টি হয়। আসলে আমরা এত বিজি লোক, মানে আমরা বিজি মানুষ, মানে আমরা সব সময় আগে আগে সবকিছু করতে চাই, দেরি আমাদের আর সহ্য হয় না আর কি। এজন্য আমরা যখন সচেতন মানুষ, আমরা যখন কিনবো তখন আমরা সেটা দেখে শুনে একটু কিনবো। এরপরে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটি এমন ধরনের যৌগ যা বাতাসে বা জলীয় বাষ্পের সংশ্লেষে উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, পরবর্তীতে অ্যাসিটিলিন, ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে। এটি স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। অর্থাৎ আমরা ফল পাকানোর জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে থাকি, যা কিন্তু সরকার অনুমোদন দেয়নি। সরকার কিন্তু আমাদের অনুমোদন দেয়নি এটা, ফলে এটাও কিন্তু আমাদের খুব ক্ষতিকর কারণ হয়ে যাবে। ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয় অ্যাসিটিলিন, যা পরবর্তীকালে ইথানল নামক অ্যাসিটিলিন ইথানল নামক রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে তার জন্য আমাদের দেশে কিছু ব্যবসায়ী কালটাম নামক হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করে থাকে, ফলে দ্রুত পরিপক্ক হয় এবং তা না পেকে দীর্ঘদিন গাছে থাকে। এটিও স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই যে ধারাবাহিকভাবে যে জিনিসগুলো দেখছি, আসলে কি বিষয় হয়েছে বলো, যে ফল পাকানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারছি, যার কিছুটা আমাদের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো বা আমাদের বেশি একটা ক্ষতি করে না, কিন্তু একটা কিছু আছে দেখছি যে একেবারে স্প্রে করে বা পদার্থ আছে যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যেমন আমরা তার মধ্যে দেখলাম কি অ্যাসিটিলিন দেখলাম, তারপরে এখানে কালটাম নামক হরমোন, যা কি করছে অনেকদিন ধরে কিন্তু
থাকছে, অনেকদিন ধরে গাছে ফল থেকে যাচ্ছে, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের মোটেও ভালো নয়। এরপরে খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করা যায়। দেখি, খাদ্য সংরক্ষণে রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য, ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরো কঠিনভাবে প্রয়োগ করার জন্য ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে রাসায়নিক খাদ্য সংরক্ষণে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তার জন্য কি করতে হবে? ভোক্তা অধিকার আইন রক্ষায় কিছু ভোক্তা আইন আরো কঠিনভাবে প্রয়োগ করতে হবে। ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ধরনের ফল না কেনার জন্য জনগণকে উৎসাহী করতে হবে, জনগণকে বলতে হবে ফল করা যাবে না, উদ্বুদ্ধ করতে হবে এই বিষয়ে, যে তাদেরকে সচেতন করতে হবে, এর খারাপ বিষয় সম্পর্কে তাদেরকে জানাতে হবে। যারা এই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায়, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে। ফলে আমাদের কিন্তু এই রাসায়নিক পদার্থ ব্যবহারের যে সতর্কতামূলক বিষয়গুলো আমরা জানলাম, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র বা যারা এই কাজগুলো করে, আচ্ছা খারাপ বা খাদ্য সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করে, কিছু খারাপ খাদ্য সংরক্ষক ব্যবহার করে যা ক্ষতিকর, সে তাদের বিরুদ্ধে কিন্তু একটা কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং এর জন্য কন্টিনিউ হচ্ছে কিছু আদালত, ভ্রাম্যমাণ আদালত বা জনগণের সচেতনতা কিন্তু বেশি দরকার। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কিছু কাজ নিয়ে আমি কাজ দিয়ে দেব। সেটা হচ্ছে তোমরা একাকী বাসায় যে যেখানে আছো সেখানে করবে একক কাজ। অর্থাৎ ফরমালিন কি তোমরা ইতিমধ্যে জেনেছো। ফরমালিন কি, ফল পাকাতে কোন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেটাও আমরা বলেছি। এরপরে ভিনেগার কি সেটাও দেখলাম। ফলের রস বা ফলের শ্বাস সংরক্ষণের জন্য কোনটি উপযোগী, তোমরা এগুলো ঝটপট লিখে ফেলো এবং সাথে সাথে প্রশ্নগুলো লিখে ফেলো। এই প্রশ্নগুলো তোমরা অনুসরণ করবে এবং বন্ধু বান্ধবদের সাথেও তোমরা কিন্তু এই একক কাজটি শেয়ার করতে পারো। তো আমরা এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি যে ফরমালিন কি, ফর্মালডিহাইডের বা মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফল পাকাতে আমরা ক্যালসিয়াম কার্বাইড বা অ্যাসিটিলিন বাষ্প ব্যবহার করেছি। এরপরে ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার কি, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিডের 5 বা 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এছাড়া আমরা বলেছি ফলের রস, ফলের সংরক্ষণের জন্য সোডিয়াম বেনজয়েড খুব উপযোগী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু উত্তর লিখে দিয়েছি এবং তোমরা নিজেরা এই কাজটি করে আমার উত্তরের সাথে মিলাবে। এটা হচ্ছে বিষয়, যে তোমরা উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মিলে দেখবে হয়েছে কিনা। এখন তোমরা সবাই মিলে আলোচনা করে এই প্রশ্নগুলোর আনসার দিতে পারো যে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মানব শরীরে কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে এবং খাদ্য সংরক্ষণে শুষ্ককরণ ও ফ্রিজিং পদ্ধতি। দলীয় কাজ লিখে বাসায় বসে এটা লেখার চেষ্টা করবে, একবার পড়বে, ক্লাসটি দেখবে। তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা। তোমরা এটা বাড়ির কাজ, বাসায় বসে সব প্রশ্নগুলো, আসলে সব প্রশ্নগুলোই বাড়ির কাজ, তোমরা বাড়িতে বসে বসে এটা করবে। তো এতক্ষণ আমার সামনে তোমরা এই ধৈর্য ধরে এই ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তীতে আবার আমার ক্লাসের সাথেই থাকো এবং আমি নতুন ভাবে তোমাদের সামনে এসে ক্লাস দিতে যেতে পারি। আমার সুস্থতা তোমরা কামনা করো এবং আমিও তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত ক্লাসটি শেষ করছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং বাইরে যাওয়া থেকে বিরত থাকবে। থ্যাঙ্কস ফর অল। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।